আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগতম সাজ্জাদ মেথড লার্নিং এ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা এসএসসি রসায়নের পর্যায় সারণী অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4 চ্যাপ্টারে অধ্যায় 4-এর নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা নিয়ে। প্রশ্নটা পরীক্ষায় বারংবার এসে থাকে। যারা কেবল নবম শ্রেণীতে উঠছো মানে 8 থেকে 9-এ উঠছো তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা। যারা দশম শ্রেণীতে তারা আমি শিওর এই বিষয়টা তোমরা জানো এবং পারো। সেক্ষেত্রে নতুন একজন স্টুডেন্ট যখন রসায়ন বইটা হাতে নিয়ে পর্যায় সারণী অধ্যায়টা পড়তে শুরু করে তখন তাদের মাঝে কিছু সমস্যা পরিলক্ষিত হয়। সেই সমস্যার কথা বিবেচনা করে আজকের এই টিউটোরিয়ালটা তৈরি করা। যারা নবম শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। যদি না বুঝো তাহলে ভিডিওর নিচে কমেন্টে কোন অংশটুকু বুঝতে পারো না সেটুকু লেখার চেষ্টা করবা বা বলার চেষ্টা করবা। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আজকের টিউটোরিয়ালের টাইটেলটা হলো নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা। এখন এর আগে আমাদের জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস কি। নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলতে সাধারণত কাদেরকে বোঝায়? আমরা জানি যে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে যে আমরা একটা পর্যায় সারণী পাইছি, যে পর্যায় সারণীর মাঝে আমাদের 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ আছে এবং 1 থেকে 7টা পর্যায় আছে। এই যে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মাঝে এক এক গ্রুপে এক এক ধরনের মৌলগুলো অবস্থান করে। তাদের ধর্ম, বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো আলাদা থাকে। এদের মাঝে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে তাদেরকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে তুমি জানো? যে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে, আমরা যদি একটু লেখার চেষ্টা করি, ধরো আমি লিখলাম যে 18 নং গ্রুপ কি কি মৌল আছে আমরা জানি। হিলিয়াম, তারপরে ধরো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানিসন। এই যে মৌলগুলা যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানিসন এদেরকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। নিষ্ক্রিয় কেন বলা হয়ে থাকে? কারণ আমরা জানি পর্যায় সারণীর প্রতিটা মৌলই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সাধারণত নতুন একটা যৌগ তৈরি করে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তারা সবাই চায় যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার জন্য, মানে অষ্টকটা পূর্ণ করার জন্য, অক্টেট অফ ল এটা মেনে চলার জন্য। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় কি যে একমাত্র হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটাই 2 এর নিয়ম অনুসরণ করে, মানে 1s2। অর্থাৎ হিলিয়ামের সর্ববস্তু শক্তি স্তরে যেহেতু আমাদের s অরবিটাল আছে আর s অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এই কারণে হিলিয়ামের 2টা ইলেকট্রন প্রবেশ করছে। এটা হলো আমাদের 2 এর নিয়ম অনুসরণ করে, যে 2 এর নিয়ম। বাকি যে কয়টা মৌল আছে এই নিয়ন থেকে শুরু করে ওগানিসন পর্যন্ত সবই 8 এর নিয়ম অনুসরণ করে। অর্থাৎ সর্ববস্তু শক্তি স্তরে পূর্বে থেকে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে অষ্টক পূর্ণ থাকে। এই কারণে এর অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, শেয়ার কোনো কিছুই করে না, এমনকি নিজেরা নিজেদের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে না। যেমন ধরো নিয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা কল্পনা করি, যেমন হিলিয়ামের 2 ছিল, নিয়নের 10, তাহলে আমরা কি লিখবো যে 1s এ আমাদের 2টা, 2s এ 2টা, 2p তে আমাদের কয়টা? 6টা। আবার যদি আর্গনেরটা কল্পনা করি, আর্গন 18, তাহলে আমরা কি লিখবো 1s এ হলো আমাদের 2টা, এই 2s এ আমাদের 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ 2টা, 3p তে 6টা। আবার ক্রিপ্টন হলো আমাদের 36, তাহলে আমরা কি লিখবো যে 1s এ আমাদের 2টা, 2s এ আমাদের 2টা, 2p তে আমাদের কয়টা যাবে? 6টা যাবে। এরপরে 3s, 3s এ কয়টা দিব? 2টা। এই যে 3p তে দিব কয়টা? 6টা। এরপরে ইলেকট্রন দিতে হবে কোথায়? 4s, 4s এ দিলাম 2টা। তাহলে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 2, 10, 10, 20টা হয়ে গেছে। এই যে 3d তে আমি দিব কয়টা? এই 10টা। তারপরে দিলাম এই যে 4p, 4p তে কয়টা দিব? 6টা। ছিল 36, 36। দেখো এটা তার শেষ শক্তি স্তর, এটা তার শেষ শক্তি স্তর, এটা তার শেষ শক্তি স্তর। এবং প্রত্যেকটার শেষ শক্তি স্তরটা তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা এদের ইলেকট্রনের কাঠামোটা এরকম, যে ns2 np6 এরকম কাঠামো। অর্থাৎ আগে থেকেই অষ্টক ধারা পূর্ণ থাকে। যেহেতু এদের সর্ববস্তু শক্তি স্তরে পূর্বের থেকে 8টি ইলেকট্রন রচিত থাকে, তাই এরা অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন শেয়ার কোনো কিছুই করে না, এবং নিজেরা নিজেদের সাথে
এরকম করে না। এই কারণে এরা কোনো যৌগ গঠন করে না, এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। এখন যদি তোমাকে বলা হয়ে থাকে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলো কোনো যৌগ গঠন করে না, তবে তুমি যখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলে যাও তখন এক জায়গায় দেখবা লেখা আছে নিষ্ক্রিয় গ্যাস এক ধরনের একটা যৌগ গঠন করে যাদেরকে ক্যাথোরেট যৌগ বলা হয়। কি যৌগ বলা হয়? ক্যাথোরেট যৌগ গঠন করে, যে ক্যাথোরেট যৌগ গঠন করে। নিষ্ক্রিয় গ্যাসগুলো এই ধরনের যৌগ গঠন করে থাকে ক্যাথোরেট যৌগ। এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা, তুমি একটু শুধু মাথায় রাখো। তাহলে যদি নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে তোমার কখনো পরীক্ষা আসে যে নিষ্ক্রিয় গ্যাস কি, এদেরকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলা হয় কেন, অথবা যদি তোমাকে প্রশ্ন করা হয় যে নিয়ন কেন নিষ্ক্রিয় গ্যাস বা নিয়নকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তুমি কি বলবা? তুমি বলবা পর্যায় সারণীর 58 নং গ্রুপে অবস্থানকারী হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন এদেরকে একত্রে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ নিয়ন এর ইলেকট্রোবিন্যাস করবা, ইলেকট্রোবিন্যাস করার পর বলবা নিয়নের ইলেকট্রোবিন্যাস হতে দেখা যায় এর সর্ববস্তু শক্তি স্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ সর্ববস্তু শক্তি স্তরে অষ্টক দ্বারা পূর্ণ থাকায় এরা অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন শেয়ার করে না এবং কি নিজেরাও নিজেদের সাথে নয়। এই কারণে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা কোনো যৌগ গঠন করে না। অনুরূপভাবে যদি তোমার আর্গন সম্পর্কে আসে একই কথা বলবা, ক্রিপ্টন নিয়ে আসতে পারে। তবে তোমাকে মাথায় রাখতে হবে এই তিনটা নিয়েই পরীক্ষায় বেশি এসে থাকে, যে নিয়নকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, আর্গনকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তুমি শুধু এই জায়গার ক্ষেত্রে আমাদের মোরাল অফ স্টোরিটা কি তুমি শুধু মাথায় রাখবে, এদের ইলেকট্রনের কাঠামো পূর্বে থেকেই NH2 NP6 মানে অষ্টক দ্বারা পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ থাকার কারণে অপর মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন শেয়ার কোনো কিছুই করে না, এমনকি নিজেরাও নিজেদের সাথে নয়। এই কারণে এদেরকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা নিষ্ক্রিয় মৌল বলা হয়ে থাকে বা অভিজাত মৌল বলা হয়ে থাকে। আজকের কথা যদি তুমি ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনো, আমার বিশ্বাস তুমি বিষয়টা বুঝতে পারবা এবং পারবা। দশম শ্রেণীর স্টুডেন্টটা তো পারো, নবম শ্রেণীর একটা স্টুডেন্ট একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, পরীক্ষায় বারবার আসে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবা। এরকম ভিডিও পেতে কমেন্টের মাঝে অবশ্যই লিখে দিবা যে কোন বিষয়ের উপর টিউটোরিয়াল দিলে তোমার জন্য ভালো হয়। আজকে এই পর্যন্ত।